নমস্কার। চোরকাটা আয়োজিত বৈঠকখানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের নতুন পর্বে আমাদের সঙ্গে আছেন একজন গায়ক। এই গায়কের কিছু গান আপনারা হয়তো ইউটিউব মাধ্যমে শুনে থাকবেন। আমাদের শেষ যে চোরকাটার লাভ অ্যান্থেম এসেছিল অবুঝ মন, যেটা ভিডিওটা আমি পরিচালনা করেছিলাম, আপনারা যদি দেখে থাকেন, ওতে একটা খুব সুন্দর মিষ্টি পুরুষ ভয়েস আসে মিতাশ ভট্টাচার্য। আজকের আমাদের অতিথি মিতাশ ভট্টাচার্য। আমরা ওনার সঙ্গে আড্ডা মারবো এবং জানার চেষ্টা করব ওনার জীবনের গল্প এবং ওনার অভিজ্ঞতা। নমস্কার। 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 তা মিতাশবাবু, আপনি, আমি তুমি বলছি, একদম শিওর। ঠিক আছে? তো তুমি প্রথম গানের তোমার শুরু থেকে? আমার প্রথম গানের শুরু আমার বাবা-মার থেকে। আমার বাবা-মা দুজনেই গান। বাবা কখনো গান শেখেননি, কিন্তু মানে ওনার অসাধারণ সেন্স গানের প্রতি। মা ক্লাসিক্যাল শিখতেন, কিন্তু ফ্যারেঞ্জাইটাল প্রবলেমের জন্য উনি গান ছেড়ে দেন। উনি গানটা কন্টিনিউ করতে পারেন না। তো মায়ের একটা স্বপ্ন ছিল যে আমি গানটাকে নিয়ে এগোই। তো ছোটোবেলায় হাতেখড়ি মা-বাবারই কাছে। বাবার কাছে গান শোনা, মায়ের কাছে গান শোনা। প্রথম গুরু মা। বাহ, এবং ব্যাস সেজন্যই আমার গাইডেন্সটা আরও ভালো হয়েছে যে আমি অল টাইম আমার গুরুকে বাড়ির মধ্যেই পেয়েছি সবসময়তে। শুনতে পেরেছি, জানতে পেরেছি, শিখতে ভাগ্যের ব্যাপার। পেরেছি। একদম। তো ওটা দিয়ে আমার গানের শুরু। এবং মোটামুটি স্কুলে গান টান করতাম, কলেজে ব্যান্ডে গান গাইতাম। এবং যদি প্রফেশনালি একদম গান বাজনাটা শুরু করি, যে টেকনিক্যালি যে স্ট্রং হতে শুরু করলাম 2015 থেকে। আমার প্রথম অ্যালবাম প্রকাশিত পায় নির্ঝরের স্বপ্ন থেকে। গানটার নাম হচ্ছে কাছে এসেও কেন যে আমায়, প্রথম গান আমার। তারপরে আস্তে আস্তে পথ চলা শুরু, চলছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সকলের ভালোবাসাতে। 2015, হ্যাঁ, এক দশক আগে প্রায়। বা এক দশক পরে আপনারা সবাই, আপনারা আমাদের দর্শকরা মিতাশকে আমাদের বৈঠকখানায় দেখতে পাচ্ছেন। তাই যে এক দশকে জার্নি, হ্যাঁ, একটা যাত্রাপথ। তা এটা শুরু কীভাবে হয়েছিল তখন? তখন তখন তুমি ব্যান্ডে গাইছো? হ্যাঁ, তখন আমার নিজের ব্যান্ড ছিল। কি ব্যান্ডের নাম? ব্যান্ডের নাম ছিল রিক্রিয়েশন। সেটা এবং এখনো কাজ করে কি? না মানে চলে, মাঝে মধ্যে আমরা জ্যামিংয়ে বসি, বাট যেটা হয় আর কি, একটা ব্যান্ড ক্রিয়েট করা যত সোজা, সেটাকে মেনটেন করা ততটাই কঠিন। এটা একটা বড়, যে একজন ব্যান্ড মানে একজন ব্যান্ড মেম্বার সে বুঝতে পারে যে একটা ব্যান্ডকে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব কঠিন। ব্যান্ড ক্রিয়েট করাটা খুব সোজা, চলো একটা ব্যান্ড করি সবাই মিলে, মিউজিশিয়ানস রেডি আছে, কাজ করি। বাট রিহার্সাল করা এবং সেটাকে শোতে কনভার্ট করা, শো না পাওয়ার যে একটা অবসাদ চলে আসে, শো পাচ্ছি না, আমার আশেপাশের ব্যান্ড শো পাচ্ছে, আমি পাচ্ছি না, সেখানে মেন্টালিটি স্ট্রং করে কাজ করে যাওয়া, সেটা সবাই করতে পারে না, আমরাও পারিনি। তো সেজন্য ব্যান্ডটা ভেঙে যায়। তোমরা ব্যান্ডটা কোন সালে ফর্ম করো? মোটামুটি আমার যখন কলেজ লাইফ চলছে 2012-13, আমি যখন 12 তে? সেকেন্ড ইয়ার সেরকম টাইমে। আচ্ছা। এমনও দিন গেছে, হ্যাঁ, মানে কিছু আনরিলিজ গান রয়েছে আমাদের। তো আমি এবং আমার এক বন্ধু জয়, আমি জানি জয় শুনছে, ভিডিওটা দেখছে। তো আমরা এমন করতাম যে একটা বন্ধুর বাড়ির ছাদে উঠে কলেজ বাঙ্ক মেরে গান লিখতাম। বাহ। মানে ও লিখতো, আমি সুর করতাম, আমি কখনো লিখতাম, ও সুর করতো, সেরকম। সেসব দিনগুলো এখনও মানে স্মৃতিটা দেখি, রঙিন রঙিন রয়ে গেছে, রঙিন স্মৃতি। জয় এখনো তোমার সাথে কাজ করে? হ্যাঁ, মানে ও এখন আলাদা করে গান বাজনা লেখে না, কিন্তু মাঝে মধ্যে কথা বলে বলি, ভাই ওই গানটাকে আবার নিয়ে বসি চল। তো শুনতে ভালো লাগে কথাটা, মানে রিকল করতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। ভালো। তো প্রথম ব্রেকটা, মানে প্রথম গানটা কীভাবে পেলে? প্রথম গানটা বলতে আমার বাড়ি যেহেতু দমদম ক্যান্টনমেন্টে, হুম। ওখানেই নির্ঝরের স্বপ্ন স্টুডিওটি রয়েছে। হুম। নিলয়দা সেই স্টুডিওর ওনার। তো আমি নর্মালি না স্টুডিও যেতাম, আমার ভীষণ ভালো লাগতো, মানে স্টুডিও গেলে না আমার নিঃশ্বাস নিতেও ভালো লাগতো। স্টুডিও একটা গন্ধ আমার খুব ভালো লাগতো, আমাকে খুব টানতো। কিছু করতাম না তখন প্রফেশনালি সেভাবে, মানে মাইক্রোফোনের সামনে কখনো গান গাইনি, জানি না কি করতে হবে, কিন্তু দেখতাম কি করে বড় বড় সিঙ্গাররা টেক দেয়, কি করে গান গাইছে, কিভাবে কি মিক্সিং হচ্ছে, সব কিছু জানার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম। তো ওনার কাছে আমি মাঝে মধ্যে, যেহেতু বাড়ি থেকে একদমই আমার 10 মিনিটের ডিস্টেন্স, আমি যেতাম। যাওয়ার পরে উনি আমাকে বলতেন, ঠিক আছে বসো, গান দেখো, কাজ শেখো। তো একজন ডিরেক্টর, ওনার নাম হচ্ছে অভিজিৎ আইন। আচ্ছা। ঠিক আছে, তো উনি একদিন স্টুডিওতে আসেন এবং বলেন যে এরকম আমরা নতুন কিছু ফ্রেজ, কিছু ভয়েস খুঁজছি। তো সেক্ষেত্রে আমাকে উনি দেখতে পান এবং উনি ফার্স্টে আমাকে বলেন যে তুমি অ্যাক্টিং করবে। আমি বলি আরে যে বাহ। আমি বলি না, আমি অ্যাকচুয়ালি অ্যাক্টর না। বলছে তুমি তাহলে কী আনো? আমি সিঙ্গার, আমি গান গাওয়ার চেষ্টা করি। বলছে তোমার আগে কোনো কাজ? আমার না, আমি একদমই ফ্রেশার। তখন উনি বলেন যে ঠিক আছে, তুমি একদিন দুদিন পরে একটু এসো, একটা স্ক্র্যাচ গেয়ে যেও ওকে। তো একটা গান থাকে, গানটার নাম হচ্ছে কাছে ডেকেও কেন যে আমায়। দু গানটা লাইন যদি গিয়ে শোনা, লোকে মনে করতে পারে। হ্যাঁ, একটুখানি মনে করার চেষ্টা করছি।
কাছে এসেও কেন যে আমায় ছেড়ে গেলে এমন অসময়ে, কিছুটা এরকম ছিল সুরটা। আচ্ছা। তো নীলয়দারই কম্পোজিশন ছিল। হ্যাঁ, এবং গানটা আমি স্ক্র্যাচ গাই। গানটা গাইতে আমার খুব ভাল লাগে এবং বেশ প্রথম দিনটা আমার খুব টাইট লাগে যে একটা স্টুডিওর সামনে একটা মাইক্রোফোন আছে। তার আগে শো করেছি। মাইক্রোফোনের সামনে মানে জাস্ট মুখ আর মাইক্রোফোন, তার সামনে একটা পপ আপ ফিল্টার থাকে সেটাও জানতাম না। তো ভাবছি যে এটা আবার আছে কেন? এটা কি সমস্যা করবে? এটার কাজ কী? তখন উনি বোঝান না কনডেন্সার মাইক্রোফোন তোমার পপটাও নিয়ে নেবে। তোমাকে এইভাবেই গাইতে হবে। হেডফোন পরে গাওয়াটা এটা কেমন একটা লাগছিল, বাট এনজয় করছিলাম ব্যাপারটাকে এবং গানটা খুব সুন্দর স্ক্র্যাচটা হয় এবং ডিরেক্টরের খুব পছন্দ হয় গানটা, অভিজিৎ নতুন দার। ধরনের একটা অভিজ্ঞতা। নতুন ধরনের অভিজ্ঞতা। উনি বলেন না বেশ ভালো গলা, ফ্রেশ ভয়েস, গানটা করেছে। এবার যেই আমাকে স্ক্র্যাচ গাওয়ার ২ দিন পরে রেকর্ডিং দিয়েছে, আমার না একটা মানে বাজে জিনিস আছে, আমি খুব ভুগি। মানে ভুগি ইন দ্য সেন্স আমার যেহেতু মায়ের ফ্যারেঞ্জাইটাল সমস্যা বললাম, তো অটোমেটিক আমার জেনেটিক্যালি ওটা চলে এসেছে। আমার খুব তাড়াতাড়ি সর্দি কাশি লাগে, দুমদারাক্কা। আর মানে রেকর্ডিংয়ের আগে বা শোয়ের আগে আমার খুব তাড়াতাড়ি আরও বেশি করে ওটা অ্যাটাক করে। মানে কেন হয় জানি না, আই ডোন্ট নো। তাই হয়। প্রথম রেকর্ডিং, ফার্স্ট টাইম রেকর্ডিং করতে যাচ্ছি, মোটামুটি ১০২ পয়েন্ট সামথিং জ্বর, ক্যালপল খাওয়া পড়ো, ঠিক আছে। গেলাম, ভীষণ টাইট লাগছে ব্যাপারটা, মানে এসি অফ করে দাও, সব কিছু ঠিক আছে। কিন্তু গানটা খুব সুন্দর করে নেমে গেছিলো। যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন উনি খুব ভালো গাইড করেছিলেন যে একজন নতুনকে কীভাবে গাইড করতে হয়, কীভাবে গান গাওয়াতে হয় সেটা উনি খুব ভালো জানেন। তো গানটা হয়, গানটা রিলিজও করে হচ্ছে আরডিসি চ্যানেল যে আছে, আরডিসি বাংলার গীতি বলে যে চ্যানেল আছে সেই চ্যানেলে। এবং ওটা একটা মিউজিক লঞ্চও হয়। আমার কাছে সেই মানে বলে না প্রথম কোনো জিনিস পাওয়া। আমরা যখন বাবা মার সঙ্গে দীঘা ঘুরতে গেছিলাম, প্রথম সমুদ্র দেখা। হুম, আমি যদি এখন আন্দামানও যাই সেই ফিলটা পাবো না যেটা না, দীঘায় পেয়েছি। না। যেটা প্রথম দার্জিলিং দেখাতে পেয়েছি সেটা আমি কোনো একটা পাহাড়ে গিয়ে থাকলেও পাবো না। প্রথম একটা আনন্দ, একটা আলাদা আনন্দ হয়। একটা অ্যাওয়ার্ড নিচ্ছি, উনি একটা মিউজিক লঞ্চ করছেন, আমার গানটা চলছে বক্সে, আমি বসে আছি। একটা আলাদা একটা নস্টালজিক ব্যাপার। ভীষণ এনজয় করেছিলাম ব্যাপারটাকে। গানটা অ্যাওয়ার্ড পেয়েছিল কোনো? হ্যাঁ, গানটা মানে অ্যাওয়ার্ড পেয়েছিল বলতে মানে ইউটিউব থেকে একটা বেশ জায়গায় গেছিলো। মোটামুটি ভালো বাহ! ভিউজ পেয়েছিল এবং একটা ভালো রেসপন্স পেয়েছিলাম। এবং বাহ! বেশ সুন্দর। তার আগেও আমার যদি একটা প্রাপ্তি বলতে হয়, সেটা হচ্ছে যে আমার একটা মানে বড় প্রাপ্তি আমার জীবনের। সেটা হচ্ছে ২০১৩ সালে যে সময় ব্যান্ড করছি, কলেজে ফেস্টে গান গাইছি। কলেজে একটা ফেস্ট হয়। ফেস্টটার নাম হচ্ছে গাঙ্গুলির গাঙ্গুলি কন্টেস্ট। ওটা মানে জিৎ গাঙ্গুলির কোনো কম্পোজিশন বা ওনার লেখা কোনো গান পারফর্ম করতে হবে। তো আমি কলেজে পারফর্ম করি এবং কলেজের মধ্যে আমি ফার্স্ট হই এবং ইন্টার কলেজে আমি সেকেন্ড হই। তো সিসি2তে ইভেন্টটা হয়। জিৎ স্যার আসেন, ওনাকে প্রণাম করি, বাহ! ওনার আশীর্বাদ গ্রহণ করি, ওনার হাত থেকে আমি প্রাইজ পাই এবং ওটা 107.8 পাওয়ার এফএম থেকে ওটা করা হয়েছিল। কিন্তু তখনকার দিনে কোনো স্মার্টফোন ছিল না সেভাবে। আমরা তো ফোন পাইনি, বাবা মাদেরও না। সেরকমভাবে ফোন ছিল হ্যাঁ, না। তো সেটার কোনো স্ন্যাপস নেই বা কিছু নেই। কিন্তু এই স্মৃতি, একটা বড় মেমোরিটা আমার স্মৃতি। আমার বড় স্মৃতি। খুব ভালো লাগে। অ্যান্ড মন মাঝিরে গানটা আমি করেছিলাম, মানে ওটা আমার হ্যাঁ, একটা সিগনেচার সং হয়ে গেছে। মানে যে কোনো শোতে আমি গানটা করলে ওই গানটা আমাকে সবাই একবার রিকোয়েস্ট করে যে আমরা শুনবো কোনো একদিন। একদম শিওর। হয়তো এখানে ২ লাইন তুমি গিয়ে শোনাতে পারো একদম, দর্শকদের জন্য। একদম। গিয়ে শোনাও, দর্শকরা শুনুক একটু। মন মাঝিরে বল না কোথায়, মন মাঝিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। সুন্দর। অরিজিৎ বাবুর একদম ১ম দিককার গান। একদম, একদম ১ম দিককার। যখন উনি হিন্দিতে সবে শুরু করছেন একদম। তখন। এবং জিৎ গাঙ্গুলিরও তখন মানে জিৎ স্যারেরও তখন হিন্দিতে মানে প্রায় একরকম ডেবিউ হচ্ছে, আশিকি হ্যাঁ, 2। হ্যাঁ, তো উনি আমার মনে আছে সিসি2তে গিয়ে ওই গানগুলো খুব প্রমোশনের জন্য খুব গাইছিলেন। চাহু মাই আনা এই গানগুলো। এবং না, এই গানটা বোধহয় সিংঘাম 2 তে উনি ইউজ করেছিলেন। এটা অ্যাকচুয়ালি বাংলা বস মুভিতে, হ্যাঁ, মানে সিংঘাম 2 তে ইউজ করেছিলেন। সিংঘাম 2তে পরে ওটার কি সুনলে গান? যারা শুনলে যারা, হ্যাঁ, গানটার হ্যাঁ। হিন্দি ভার্সন। হিন্দি ভার্সনটা হয়েছিল তারপরে। হ্যাঁ, গানটা খুব খুব প্রিয়, আমার প্রচণ্ড প্রিয় গান। আমারও খুব ফেভারিট গান। খুবই প্রিয় গান। থ্যাংক হ্যাঁ, ইউ, খুব সুন্দর গাইলে। থ্যাংক ইউ সো মাচ। এবার ২০১৩ তে তুমি ১ম অ্যাওয়ার্ড পেলে জিৎ গাঙ্গুলি স্যারের কাছ থেকে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই তোমাকে অনেকটা মোটিভেট করেছিল। একদম। মানে ওখান থেকে না আরও বেশি করে প্রফেশনালি সিঙ্গিংটাকে নিতে শুরু করলাম যে মানে মানুষটাকে দেখলাম, মানুষটা সামনে গাইছে, সিনেমার কাজ কিভাবে হয়, মানে একটা না নেশা জেগে গেল, আমাকেও করতে হবে। ঠিক আছে, মানুষ তো সব কিছু চাইলে করতে পারে, ইম্পসিবল বলে কিছু হয় না। কথাটাকে যদি ভাঙি তাহলে কথাটা হচ্ছে আই অ্যাম পসিবল। তো আমি এটা মনে করলাম যে না, যদি চেষ্টা করি না, সবাই তো মানুষ সব কিছু এক জীবনে পায় না, না, কিছু তো পাবো। ১০০টা মানুষ আমায় দেখুক,
50টা মানুষ দেখুক, সেই 50টা মানুষ তো আমাকে এক্সট্রা করে চিনলো একটা গানের মাধ্যমে। আমার কাছে এটাই সবথেকে বড় প্রাপ্তি। একদম। না আমরা আশা রাখবো কোনোদিন জিৎ গাঙ্গুলি স্যারের পরিচালনায় বা একদম আমার অ্যারেঞ্জমেন্টে তুমি স্বপ্ন গাইছো। এটা, মানে আমার দুটো স্বপ্ন বলিউডে জিৎ হ্যাঁ, গাঙ্গুলি স্যার এবং বিশাল শেখর স্যার যদি মানে কাজ করতে পারি, রিয়েলি মানে আমার জীবন সার্থক। দুজন খুব বড় মাপের শিল্পী, একদম। খুবই বড়। তা যাই হোক আমরা এবার একটু আচ্ছা আমরা এবার একটু ফিরে আসি আমাদের এই টাইমটাতে। একদম। আমাদের 2020-তে কোভিড আসলো। হ্যাঁ। তো ওই সময়টায় তোমার কাজ পেতে সমস্যা হয়নি? বা কিভাবে তুমি ম্যানেজ খুব করেছিলে? খুব সমস্যা হয়েছে, কারণ আমি 2020-র আগে বেশ লাইভ শো করতাম অনেকগুলোই। হুম, কিন্তু কোভিডের পরে আমার লাইভ শো পাওয়াটা অনেক কমে গেছিলো। আবার সেটাকে মানে ফিরে পেতে খুব সমস্যা হয়েছে, যেহেতু আমাদের তো লাইভ শোতে মানে সেভাবে তো কেউ চেনে না, খুব একটা না। তো নাম করা মানুষ নই এখনও অবধি। হুম, তো আমাদের ভিডিওই ভরসা, হুম, আমাদের ফুটেজটাই ভরসা। হুম, ঠিক আছে, কাজটাই লোককে দেখাতে হবে যে আমি এই কাজটা করেছি, যতদিন না সেরকম একটা পরিচিতি পাওয়া যায়। আমার ফোন থেকে বিভিন্ন যে ভিডিওসগুলো ছিল শোয়ের, সব ডিলিট হয়ে যায় কোনো কারণে। এবং তখন অর্গানাইজার আমাকে আর চিনতে পারছে না, যে না তুমি ভিডিও দাও, বুঝতে পারছি না। সেই সময়টা খুব ক্রিটিক্যাল গেছে, কারণ আম, আমি গানের পাশাপাশি জবও করি, চাকরি করি। আচ্ছা, তো কোভিডে আমার চাকরিও চলে যায়, বাবা! এবং বাবাও তখন সার্ভিস করতেন, সার্ভিসের শেষের দিকে বাবার সার্ভিসটাও চলে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে, আর মা বরাবরই হাউসওয়াইফ, মা জবের দিকে নেই। তো তাহলে অর্থনৈতিকভাবেও একটা কীভাবে যে সমস্যা। সেই সময়টা যে কীভাবে হ্যাঁ, চালিয়েছি মানে সেটা মোটামুটি আমরা সেই 3টি প্রাণী খুব ভালো করে জানি। এবং আমাদের 2020-তে কোভিড না হলেও 2021-এ 3 জনেরই কোভিড হয়েছিল। ও বাবা! তো কোভিডের যন্ত্রণা, মানে রোগটাকে শরীরে বহন করে নিয়ে যাওয়া যে যন্ত্রণা, এবং রোগটা ছাড়া যে যন্ত্রণা, দুটোই আমরা উপভোগ করেছি একসাথে। না, এটা খুবই খারাপ ভীষণ সময়ের মধ্যে দিয়ে মানে গেছো। কষ্ট হয়েছিল। আমি কিছু ডিজিটাল কনসার্টও করেছি স্টুডিও বুক করে আমাদের ব্যান্ডের সঙ্গে। আমার ওই সময় একটি ব্যান্ড হচ্ছে হিতাশ অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, হুম, মানে একটি বাংলা ব্যান্ড ছিল, আমরা হিন্দি গানও করতাম। হুম, হুম, কিছু শোজ আমরা করেওছি। এখনও সময়ের অভাবে তারা সময় পায় না, আমি সবসময় সময় পাই না, ব্যাস এই জন্য হয়ে ওঠে না। কিন্তু আমরা ডিজিটাল কনসার্ট কিছু কিছু করতাম। অ্যান্ড 2020 থেকে মানে কিছু ভালো হয়, কিছু খারাপ হয়। হ্যাঁ, আমার মানে তার আগে এই যে গানটা শোনালাম প্রথম, আমার যে অ্যালবামটা, হুম, এগুলো ঠিক আছে আমি করছিলাম, সেরকম একটা জায়গা পাচ্ছিল না, মানে যেটা আজকালকার দিনে হয় প্রমোশন, জিও হুম, সাভান, হুম, গানা, হুম, হুম, স্পটিফাই, এসব জায়গায় আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছিল না কোনো কারণে। তো আমি মানে যে মানুষটার কথা বলবো এখন, সেই মানুষটার আমার মিউজিক্যাল ক্যারিয়ারে অনেক বড় অবদান, তাই জন্য আমি কথাটায় আসছি। হুম, অসুর বলে একটি সিনেমা বেরোয়, হুম, জিদ্দার মুভি অসুর। হুম, হুম, সেখানে মিউজিক কম্পোজিশন করেন অমিত মিত্র। হুম, অসুর বলে একটি, তোর হয়ে যেতে চাই বলে একটি গান, মোহাম্মদ ইরফান গান। গানটা না আমার সিনেমা হলে বসে, আমি যেহেতু জিদ্দারও খুব বড় ফ্যান, আমি জিদ্দার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি হুম, সবসময়তে। হুম, হুম, তো আমি দেখতে চাই এবং গানটা আমার খুব ভালো লাগে। এবার আমার একটা নেশা আছে, নতুন গান, নতুন কিছু দেখলে আমি সেটাকে তোলার চেষ্টা করি খুব তাড়াতাড়ি, এবং তুলে ফেলতেও পারি ভগবানের আশীর্বাদে। অ্যান্ড আমি যখন দেখি নতুন কোনো কেউ কাজ করছে, আমি তার সঙ্গে সোশ্যালি মানে কানেক্ট হওয়ার খুব চেষ্টা করি। এটা আমার একটা নেশা বলতে পারো, যে তাকে জানবো, তার কাজগুলো দেখবো, তার সাথে কথা বলবো, তার সাথে যদি কাজ করার সুযোগ পাই করবো। তো আমি নর্মালি অমিত মিত্রকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অ্যান্ড পিং করি, স্যার আমি কাজ করতে চাই, আপনার কম্পোজিশনটা খুব ভালো লেগেছে, আমি 2 লাইন আপনার কম্পোজিশনটা ট্রাই করেছি, আপনাকে শোনাচ্ছি, বলে তাকে আমি সঙ্গে সঙ্গে সেন্ড করি খালি গলায় মোবাইলে গিয়ে। হুম, তার আমার গানটা ভালো লাগে। তো উনি বলেন যে না, তুমি যে সাহসিকতা করে একবার শুনে, হলে গিয়ে শুনে গানটা তুলে আমাকে 2 লাইন হলেও করে পাঠিয়েছো, ইটস রিয়েলি গুড। তোমার সাথে একসাথে কাজ হবে, তোমার সাথে একসাথে কাজ হবে, কাজ করতে চায় উনি। এবং তারপর থেকে আমার ক্যারিয়ারে মানে যদি 90% কাজ হয় হুম, ওই অমিত মিত্রর হাত ধরে। বাহ! তো মানুষটা আমার কাছে কোনো না কোনো একদিক দিয়ে গডফাদার, অনেক হেল্প করেছে, অনেক কিছু শিখেছি আমি, যে টেকনিক্যালি কী করে স্ট্রং হতে হয়। তার আগে আমি গান গাইতাম, বাট প্লেব্যাকের যে ব্যাপারটা হয়, মানে যেটা আমরা প্লেব্যাক সিঙ্গিংয়ে বলে থাকি, যে নর্মাল গান গাওয়া আর প্লেব্যাক সিঙ্গিংয়ের মধ্যে একটা ডিফারেন্স হয়। হুম, হুম, প্লেব্যাক সিঙ্গিং ইন দ্য সেন্স, তোমাকে মাইকের সামনে, মাইকের মানে পিছনে তোমাকে নায়ক হতে হবে, ঠিক আছে, মানে আমি ক্যামেরার সামনে নায়ক নই, বাট মাইকের সামনে আমি নায়ক। হ্যাঁ, আমি যে এক্সপ্রেশন দেবো, সেই এক্সপ্রেশনের উপর কিন্তু নায়ক এক্সপ্রেশন দেবে। আমি যদি জিনিসটাকে ডাল করে দিই, হবে না। আমি যদি একটা রোম্যান্টিক গান গাই, তো আমাকে রোম্যান্স ঢেলে দিতে হবে। আমি একটা স্যাড সং গাইলে আমাকে সেখানে দুঃখ ঢেলে দিতে হবে। আমি একটা রক সং গাইলে সেখানে আমাকে রক ঢালতে হবে। সেই জোরটা লাগবে, সেই পাঞ্চটা লাগবে। বা আমি যদি একটা সেমি ক্লাসিক্যাল গান গাই, তাহলে আমাকে সেইভাবেই টেক্সচারটাকে ফলো করতে হবে। এই জিনিসগুলো আমি সত্যিই অমিত মিত্রর হাত ধরে শিখি। হ্যাঁ, মানে ওনাকে অনেক বেশি ফলো করি, আমি জানি উনি যখন গানগুলো কম্পোজ করে পাঠান, কীভাবে গাইতে হবে গানগুলো,
সেগুলো আস্তে আস্তে বুঝতে পারি, শিখতে পারি আস্তে আস্তে। আমার হিন্দি খুব খারাপ ছিল, বীভৎস খারাপ হিন্দি ছিল, মানে একদম মনে হতো একটা বাঙালি ছেলেই গান গাইছে। কিন্তু এখন সেটা কিছুটা কেটেছে, কাটানোর চেষ্টা করেছি ইউটিউব দেখে দেখে। অ্যান্ড আমি একটা জিনিস মনে করি যে আমাদের সকলেরই গুরু থাকে। হুম। আমার গুরুমা শ্রীমতী বনশ্রী চক্রবর্তী। কিন্তু আমি মনে করি আমাদের জীবনে সবথেকে বড় গুরু হচ্ছে, মানে যারা সিঙ্গার, কান। আমি যত বেশি শুনবো তত বেশি আমি শিখবো। না, শোনাটাকে নিজের মধ্যে উপলব্ধিও করতে হবে। একদম, দুটোই। মানে শোনা বলতে শুনছি, বুঝছি, একদম। আমি আউটপুট দিচ্ছি। কানের থেকে বড় গুরু কিচ্ছু হয় না। না। কারণ আমি যদি ব্যাপারটা আমাকে আমাকে খুব প্রফেশনাল কোনো গুরুর কাছে পাঠানো হয়, আমার যদি কানটা খোলা না থাকে, মাথাটা খোলা না থাকে, যদি ভিতরে জিনিসটাকে রপ্ত না করতে পারি, আমার যাওয়াটা বেকার হবে। কিন্তু আমি কিন্তু ইউটিউব থেকেও একটা ছোটো জিনিস শিখে নিতে পারি। হুম। আমি সোশ্যাল মিডিয়া দেখেও শিখতে পারি। আমি একটা, আজকালকার দিনে স্মার্টফোনের যুগ, আমি যদি আরবিক শিখতে চাই, অ্যারবিক ওয়ার্ড আমি শিখতে চাই, হুম। আমি কিন্তু ইউটিউব থেকে শিখতে পারবো। হুম। হুম। শুধু শেখার ইচ্ছাটা থাকতে হবে আর একদম। কাজের খিদেটা থাকতে হবে। একদম। দ্যাটস ইট। কাজের খিদে, খুব সত্যি কথা বললে, শেখার ইচ্ছে এবং কাজের খিদে, এই দুটো থাকাটা খুব এই খুব দুটো না জরুরি। থাকলে হতে চায় না। মানে মানুষ বলে স্টার বানিয়ে দেয়, কিন্তু স্টারডম ধরে রাখা খুব কঠিন ব্যাপার। তো আর বানানোটাও তো অনেক পরেই, মানে টানা খিদে থাকা, একদম তার জন্য ডেডিকেটেডলি কাজ করা, সব কিছু দিয়ে সেই লক্ষ্যে অবিচল থাকা, অনেক কিছু ফ্যাক্টর ওর মধ্যে কাজ করে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। মানে লোকে যত জলদি ভিকটিম হয়ে যায় ব্যাপারটা, মানে আমি একদম তাই। এটা হয়নি, ওটা হয়নি, ওটা হয়নি। আমার মনে হয় সত্যি কি আমরা মানে যত যত বড় আমরা যেটা জিনিস চাই, হুম। তার স্যাক্রিফাইসটা তত বড় লাগে, এটা আমি একদম মানি। যে কারণে একদম। আমি কোনোদিনও দাঁড়িয়ে, আমি ব্যক্তিগতভাবে আমি কোনোদিন পেছন ফিরে আমি বলিনি যে আমার জীবনে "এই, এটা কেন হলো, এটা কেন হয়নি"। মানে আমার মনে হয় আজকে আমি ব্যক্তিগতভাবে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমি যদি এই স্যাক্রিফাইসগুলো না করতাম, এই ত্যাগগুলো না করতাম আমার জীবনে, হুম। আমি এখানে পৌঁছাতে পারতাম না। একদম ঠিক। দেখ, ওটা আমার জন্য নয়, তোমার জন্য। তো একদম ঠিক আহ, কথা। আহ, আমি সেটাই বলছি যে তুমি যে কথাটা বললে যে এই শেখার ইচ্ছে এবং কাজের ক্ষেত্রে থাকাটা খুব জরুরি। আমি তোমার সাথে যতটুকু খুব বেশি দিন পরিচালক হিসেবে কাজ করিনি, একটাই কাজ করেছি, হ্যাঁ। এটা অবশ্যই। বা চোরকাটা টিমের সঙ্গে তোমার নাম শুনেছি, বা না সরি, বোধহয় দুটো কাজ করেছি দুটো কাজ। এর আগে খেলনাবাটিতে বোধহয় তুমসে জো মিলে হিন্দি যে গানটা রিলিজ করেছিল, হ্যাঁ, হ্যাঁ। তার বোধহয় ব্যাক ভোকালটা তোমার ছিল, সেকেন্ড ভোকালটা বোধহয় মোস্ট তোমার ছিল, প্রবাবলি হ্যাঁ, হ্যাঁ। স্ক্যাচটা তোমার ছিল। হ্যাঁ, 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 কারণ হ্যাঁ। আমি প্রথম হ্যাঁ, স্ক্যাচটা আমি তোমার শুনেছিলাম, একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। ব্যাক ভোকালটা তোমার আছে ওখানে, হ্যাঁ, যতদূর আমার মনে পড়ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। গলা যদি আমি ঠিক চিনে থাকি, ভোকাল একদম, একদম, একদম। ইউটিউবে দেখতে হবে, বোধহয় হ্যাঁ, তুমি হ্যাঁ, আছো মোস্ট হ্যাঁ। প্রবাবলি। তো আমার মনে আছে এই কাজটা যখন হয়, এই যে হুম। আমি কথাটা কেন বললাম, হুম। আমি যখন এই কাজটা অনেক জলদি শুরু হয়ে অনেক জলদি এক্সিকিউট করে ফেলি আমরা পুরো হুম। ব্যাপারটা, হুম। তখন যে গান লিখেছিল এবং যে গান গেয়েছে তোমার সঙ্গে যে গেয়েছে শাশ্বতী, শাশ্বতী। অসাধারণ গলা ওনার। একদম। আর উনি, শাশ্বতী যেভাবে নিজের শরীর খারাপ নিয়ে, তারপরও, মানে এটা হয়তো বলা উচিত না, ও হ্যাঁ। যদি কোনোদিন শ্রোতা আসে আমি বলবো, বাট যে প্রতিকূলতা ফেস করেছে আমাদের গোটা একদম। টিম ওই টাইমটার মধ্যে, হুম, হুম। তারপরও এটা কিন্তু অডিয়েন্স জানে না, বা আমার সঙ্গে যারা স্টেজে যারা, মানে যারা ক্যামেরার সামনে কাজ করছে, তারাও এটা খুব ভালোভাবে জানে না যে অ্যাকচুয়ালি এই গানটা বানানো আর এই গানটাকে এক্সিকিউট করার মাঝে আমরা কী কী ফেস করেছি। একদম। জাস্ট ওটাকে ডেলিভার করতে হবে বলে, একদম। যাতে একটা দর্শক যখন সময় নিয়ে দেখছে, তার জীবনে 5টা মিনিট দিচ্ছে, 4.5 মিনিট 5 মিনিট এটা দিচ্ছে, সেই জন্য এটা না ভাবে যে এই কেন দিলাম, কেন নষ্ট করলাম। এক্স্যাক্টলি। তো এই ভালোবাসাটা আমার মনে হয় খুব জরুরি হয়ে পড়ে এই কাজের খিদে। তা আমি ভাগ্যবান যে আমি এরকম লোকজনের সঙ্গে কাজ করতে পারছি। না, আমিও একজন ভাগ্যবান যে তোমার মতো মানুষের সাথে কাজ করতে পারছি। চোরকাটার মতো একটা সুন্দর টিমের অন্তর্ভুক্ত হতে পেরেছি এবং ফিউচারে আরও কাজ করবো সে আশা রাখি। আমরা আশা রাখি। তো আচ্ছা, আমি একটা তোমাকে চোরকাটার প্রসঙ্গে পরে আসবো। আমি একদম। একটা প্রশ্ন করছি। একদম। তুমি বললে তুমি ব্যান্ডে কাজ করছিলে হুম। এবং তারপর তুমি প্লেব্যাক সিঙ্গিংয়ে আসলে। হুম। ব্যান্ডের একটা পারফরমেন্স থাকে যখন তারা লাইভ পারফর্ম করে, হুম। একজন সিঙ্গার হিসেবে হুম। বা একজন ব্যান্ড মেম্বার হিসেবে, হুম। পারফর্মার হিসেবে মেনলি বলবো, এতগুলো দর্শককে সামনে থেকে পাওয়া, সেটা কেন মিস করো না? একদম। খুবই মিস করি। যখন স্পেশালি ডিজিটাল কনসার্টটা করতাম, তখন খুব মিস করতাম যে সামনে কেউ নেই। ওই যে একটা চিয়ার আপ, ওই যে একটা হাততালি, সিটি, যেটাই পড়ে না কেন আমাদের সঙ্গে, আমি খুব এনজয় করতাম। করিও, এখনও শো করি, কিন্তু এখন কী হয়, নর্মাল কোনো অর্কেস্ট্রার সঙ্গে শো করছি, ফ্রিল্যান্স যেটাকে বলে। বাট ওই যে নিজের ব্যান্ড, ওই যে রাত জেগে জেগে একটা গানকে ভেঙে চুরে তৈরি করা, ফিউশন করা, মানে আমার মনে আছে আমার এখনও অবধি যেটা মিতাশ অ্যান্ড ফ্রেন্ডস যে ব্যান্ডের কথা বললাম,
সেখানে ইয়ে কালি কালি আঁখে বলে একটি গান, একদম প্রচলিত গান, চিরপ্রচলিত গান, সেটাকে আমরা রক প্যাটার্নে করেছিলাম। তো সেটাকে তৈরি করতে প্রায় ২ রাত্রি ২ দিন লেগে গেছিলো আমাদের, সকাল বিকেল বসে শোয়ের আগে। হঠাৎ করে মনে হচ্ছে যে গানটাকে না আমরা এভাবে বানাবো। পুরো অন্য রকম, মানে একদম ইলেকট্রিক গিটার দিয়ে ঢুকছে, মানে একটা মেটালিক ব্যাপার থাকছে তার মধ্যে। গানটা যেরকমভাবে গেছে পুরো গানটাকে রেখে, তার সত্তাটাকে রেখে কিন্তু জিনিসটাকে পাল্টে দেওয়া। এর যে একটা মজা ছিল না, এটা গিয়ে শোনাবে, এটা বেশ ইন্টারেস্টিং তো। মানে না মানে আমার ভোকাল টেক্সচারে কোনো সেরকম ইয়ে ছিল না, কিন্তু মানে মেইনলি ছিল মিউজিক্যাল আচ্ছা, ব্যাপারটা। মিউজিকটা হ্যাঁ, এটা মানে আমরা কোথায় দেখতে পাবো? আছে কোনো এটা পারফরমেন্স? না, এটা আমার ফেসবুকে দেওয়া নেই। ফেসবুক পেজে ২টো গান রয়েছে। একটা হচ্ছে ও ও জানে জানা, ঠিক আছে? সেটাও কিন্তু নতুনভাবেই বানানো হয়েছিল, সেই গানটাকেও। মানে যেরকম আমরা শুনেছি যে অন্যভাবে একটা স্টার্টিং হচ্ছে, সেরকম স্টার্টিংটা না, পুরো চেঞ্জ করে। আমি ভীষণ ফিউশন করতে ভালোবাসি। ইভেন আমি যখন এমনি গানও করি, কোনো একটা গান আমি যখন লাইভ করি বা কিছু, আমি একটু ওর মধ্যে কিছু নতুনত্ব মানে আনতে চাই। অবশ্যই তার সত্তাটাকে খারাপ করে না, তার যে অরিজিনাল যে সত্তা সেটাকে রেখে যদি নিজে কিছু অ্যাড করি, একটু পরীক্ষা করা দেখা। একদম, তাহলে তো মানুষ মনে রাখবে না। কারণ মানুষ একটা অরিজিৎ সিংকে পেয়ে গেছে, একটা কুমার শানুকে পেয়ে গেছে, একটা কিশোর কুমার স্যারকে পেয়ে গেছে। নতুন মিতাসের মধ্যে কী সে পাবে? আমি ঠিক এই পয়েন্টে আসছি। এটাকেই মানে এই জিনিসটা দরকার খুব। আমার মনে হয় এটা খুব জরুরি, নিজের এটা একটা খুব আইডেন্টি দরকার, তৈরি একটা করা। নিজস্বতা তৈরি করা। আমি একজনকে ফলো করতে পারি, আমি ন্যাচারালি অরিজিৎ সিংকে বিশালভাবে ফলো করি, এবং কারেন্ট আমার আইডল বলতে হলে বিশাল মিশ্রা। ফাটাফাটি গাইছেন, যে কটা গান শুনেছি সব কটা গান জাস্ট মানে একদম গায়ের লোম খাড়া করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ওনার মতোই গাই, তাহলে ইন্ডাস্ট্রি আরেকটা অরিজিৎ সিংকে চায় না। না, ইন্ডাস্ট্রি একটা মিতাশ ভট্টাচার্যিকে চায়, ইন্ডাস্ট্রি একটা শাশ্বতী ভট্টাচার্যিকে চায়, ইন্ডাস্ট্রি অমুক কোনো একজন সিঙ্গারকে চায়, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে চায়। তার মতোই করতে মানে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। না। আমি যদি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি শাহরুখ খানকে ফলো করি, আমাকে শাহরুখ খানের মতোই হতে হবে তার কোনো মানে নেই। না। আমি তার থেকে তার অভিনয়ের দক্ষতাটাকে নিতে পারি, কীভাবে সে ঢুকে যায় ভিতরে, অরিজিৎ সিং কীভাবে ফিল দেয় গানের মধ্যে। বাট নিজস্বতা কিছু তো রাখতে হবে, নাহলে তো কপি হয়ে গেল। এটা অনেকটা যদি ভাবি, আমাদের ছোটোবেলায় ওই যখন ২০০০ দশক শুরু হচ্ছে, তখন বাবুল সুপ্রিয়বাবু গান গাইছিলেন। হ্যাঁ, ঠিক আছে, কর্নার হ্যাঁ, পেয়ারাতে হ্যাঁ। তখন উনি গান গাওয়া শুরু করেন। তো তখন ওনার গলাটা আহ, সবাই খুব ছোটো করা শুরু করে যে উনি কুমার শানুকে নকল করেন, কুমার শানুকে নকল করেন, কুমার শানু নকল করেন। কিন্তু ওনার মধ্যে একটা নিজস্বতা ছিল, অ্যাকচুয়ালি ছিল। একদম তাই। তো উনি ওনার নিজস্বতাটা রেখেছিলেন বলেই হয়তো এখন আমরা ওনার গানটা শুনছি। একদমই তাই। উনি কোথাও না কোথাও কুমার শানু, আমি জানি না উনি কতটা ফলো করেন বা কতটা ভালোবাসেন, হ্যাঁ। নিশ্চয়ই ভালোবাসেন, নাহলে ওরকম গাইতেন না। ১০০ বার। তো আমি এটা ধারণাটা ভেবে নিচ্ছি যে উনি কুমার শানুর হয়তো খুব ভালো একটা ফ্যান, এবং সেখান থেকে কাজ করেছিলেন, এবং সেখান থেকে উনি কাজ নিজস্বতা করেছিলেন। আমার মনে আছে এটা কুমার শানু বাবুও খুব মানে সম্মান দিয়ে, একদম। মিডিয়াতে খুব বাজেভাবে লেখা হচ্ছে আমাদের ছোটোবেলায়, হুম, এই বাবুল সুপ্রিয় কুমার শানু কপি করছে, এই হুম, করছে, ওই হুম, করছে। হুম। তখন কিন্তু আমার মনে হচ্ছে কুমার শানু বাবু কিন্তু খুব ভালোভাবে, খুব মানে রেসপেক্টফুলি ওনাকে নিয়ে কথা বলেছিলেন এই অ্যাপ্রিশিয়েট টাইমে করেছিলেন, হ্যাঁ। বলেছিলেন। এবং বাবুল সুপ্রিয় বাবু কিন্তু ধীরে ধীরে যখন ওই ২০০০ দশকের ওই প্রথম ৩-৪-৫ বছর, স্পেশালি হাম তুমের গানটার সময়, হুম, উনি তো হুম, অ্যাওয়ার্ডও পেলেন ওই সময় হুম, গানের জন্য, হুম। উনি কিন্তু নিজস্বতাটা একটা ধরে নিয়ে পেয়েছিলেন একদম তাই, গানে। একদম তার মানে তাই। নিজস্বতা থাকাটা খুব জরুরি। এবং তুমি শুধু ওনার কথা বলছো কেন, তুমি আমাদের লেজেন্ডারি সিঙ্গার, লিভিং লেজেন্ড সোনু নিগমের কথা বলো। হ্যাঁ। তাকে মোহাম্মদ রফির সঙ্গে কতটা মিলিয়ে হ্যাঁ। করা হয়েছিল, কিন্তু তবু না, সোনুজি কিন্তু আমার সোনুজি। সোনু নিগমটা অদ্ভুত লাগে। সোনু নিগম মানে বাবুল সুপ্রিয় বাবু যেভাবে গানটা গাইতেন, হুম। অনেকটা মানে ছোটবেলায় এক কানে শুনলে আমার মনে হতো কুমার শানু গাইছি হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, সোনু হ্যাঁ, নিগমকে কোনোদিন আমার মনে হয়নি। সোনু নিগমকে আমার মনে হতো যে উনি অনেকটা রফি স্যারের মতো, উনি মানে ডেডিকেটেডলি উনি কাজ Dedicatedly করছেন, কাজ বা উনি করছেন। ক্লাসিক্যাল কাজ করছেন, নিজেকে কোনো ভাঙছেন। হুম, হুম, হুম। কিন্তু নিজেকে ভাঙা তো ওরকম নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। একদম না। তো আমি ছোটবেলায় ঠিক বুঝতে পারতাম না যে লোকে কেন ওনাকে রফি 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 বলে। এটা হ্যাঁ, হ্যাঁ, কদিন আগে হ্যাঁ। বোধহয় সোনু নিগম স্যারকে বোধহয় প্রশ্ন করছেন, হ্যাঁ, উনি হ্যাঁ, কোনো একটা ইন্টারভিউতে উত্তরও দিচ্ছিলেন এটা। হ্যাঁ, হ্যাঁ। বাট উনি নিজের, সোনু নিগম স্যার তো মানে সব কিছু ভেঙে দিয়েছেন, মানে একটা লিভিং লেজেন্ড আমি উনি ফার্স্টেই বললাম। মানে ওনার যেটা ধরেন সেটাই। আগের দিন একটা আলাদাই, আলাদাই আগের দিন মানুষ। একটা গান শুনছিলাম, উনি আজ কি রাত গানটার উনি ফিমেল ভয়েস মেল ভয়েস দুটো একসঙ্গে গাইছেন, একটা লাইভ পারফরমেন্স। অসাধারণ লাগে। উনি উনি ভগবান তুল্য কাজ করেন। তো আমার সব থেকে প্রিয় মেল প্লেব্যাক সিঙ্গার হিন্দির এই মোমেন্টে উনি ডান্স শুনেছি। তো যাই হোক, তো তুমি যেটা বললে হ্যাঁ। যে নিজস্বতা তৈরি করা, তো এই নিজস্বতা তৈরি করাটা যে চ্যালেঞ্জ, তুমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখো না, এটা এনজয় করছো?
না, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলাম, কারণ একটা সময় আমি যেহেতু অরিজিৎ সিং স্যারকে ভীষণ ফলো করতাম, হুম, এবং প্লেব্যাকের আগেও যে সময়টা উনি উঠছিলেন 2013 হুম, 14 সেই সময়টা হুম, হুম, আমি যেহেতু ওনার গান বেশি করতাম, তো অটোমেটিক একটা জিনিস তৈরি হয়ে যায় যে যতক্ষণ আমি প্লেব্যাকের স্বাদ পাচ্ছি বা ব্যাপারটা বুঝতে পারছি যে এরকম কিছু হতে চলেছে, নিজস্বতা তৈরি করতে হয়। হুম, স্টেজে তো সেরকম কিছু দরকার পড়ে না, স্টেজে তো মানুষ এটা এনজয় করে। হুম, আমি যদি অরিজিৎ সিংয়ের মতো করে গানটা গাই, স্টেজে হুম, মানুষ এনজয় করবে অবভিয়াসলি। তো তাই অবশ্যই, তাই করতাম। অবশ্যই, কিন্তু এবং যখন সেটা তোমার কাজ, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে তোমার এক্স্যাক্টলি দেখতে এসেছে। আমাকে সেই এন্টারটেনটা তাকে হুম, করতে হচ্ছে। হুম, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন মানে প্লেব্যাকগুলো পাই, শুরু করি, তখন এই আমাদের অবুঝ মনের কথাই বলছি। হুম, অবুঝ মনের যে মিউজিক ডিরেক্টর ধ্রুবদা, হুম, ধ্রুবদা ব্যাপারটা জানে অনেকটাই, হুম, এই স্ট্রাগলটা। হুম, গলাটা আমার কিছুটা সাউন্ড করতো সেরকম। মানে হুম, কোথায় উনি কোথায় আমি সেটা আমি একবারও বলছি না। বাট কিছুটা প্যাটার্নটা, টেক্সচারটা। মনে হতো যে হ্যাঁ, ওরকমই মানে কিছু একটা মিল মিল হচ্ছে। হুম, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা চ্যালেঞ্জ ছিল। মানে কাজ পাওয়াটা একটু কমে গেছিলো মাঝখানে। সবাই ভাবছি যে অরিজিৎ সিংকে কপি করে গান গাইছি। সেখান থেকে নিজেকে চেঞ্জ করি। মানে গলা নিয়ে এক্সপেরিমেন্ট করি আমি, যে আমার গলা এরকম, আমি যদি এভাবে কথা বলি, আমি এভাবেও কথা বলতে পারি, হুম, হুম, আমি এভাবেও কথা বলতে পারি। একদম। তো এই যে ব্যাপারটা, এটা আমাকে চেঞ্জ করতে হলো যে, যে গানটা যেরকম, আমি যদি এখন আ মন মাঝি রে গানটাকে গাই, হ্যাঁ, মন মাঝি রে, মন মাঝি রে, মন মাঝি রে, ৩ টে ভোকাল স্ট্রাকচার কিন্তু। হুম, হুম, তো আমাকে ৩ টেকে দেখতে হবে যে কোন গানে কোন জিনিসটা যায়। একদম। এক্স্যাক্টলি আমি যদি একটা রক গানে আমি খুব সফট ভয়েসে গাই, জিনিসটা কিন্তু যাবে না। না, আমি একটা সফট গানকে যদি রক করার চেষ্টা করি, চলে চিৎকার করে গানটা গাই, জিনিসটা যাবে না। তো এই যে জিনিসটা, সেটাকে আমাকে তৈরি করতে হয় যে না, নিজস্বতা আনবো, এবং সবার গান শুনতাম। এবং আমি যারা দর্শক বন্ধুরা দেখছে, যারা নতুন সিঙ্গার, একদমই যারা নতুন সিঙ্গার, তাদের জন্য এটাই বলবো যে তারা যেন, মানে যদি ছেলে হয় হুম, যেন ফিমেল গান বেশি করে, আর মেয়ে হলে ছেলেদের গান করে। এটা কেন? একটা নিজস্বতা তৈরি হয়। আমি যদি একটা গান গাই হুম, সোনুজির হুম, 'अभी मुझ में कहीं', হুম, আমি যতই আমার নিজের গলায় গাই, কিছুটা না চলে আসে, মানুষটার মুখটা মনে পড়তে থাকে। ঠিক আছে? কুছ ऐसा এসে যাবে হুম, অটোমেটিক্যালি। কিন্তু আমি যদি আমি গাই 'लग जा गले', আমি তো কোনোভাবেই ওই ফিমেল ভোকালে পৌঁছাতে পারছি না। না, আমার অটোমেটিক নিজের একটা ভয়েস ওখানে বেরিয়ে আসছে। খুব সুন্দর, খুব অটোমেটিক সুন্দর। ওখানে বেরিয়ে আসে। একটা মেয়েও যদি সে যদি লতাজির গান গায়, অটোমেটিক তার গলাটা না, মানে আমি বলছি না লতাজি হবে, কিন্তু চলে আসে মিল, বা তার আইডলের মতো হয়ে যায়। কেউ হয়তো সুনিধিজির মতো গাওয়ার চেষ্টা করছে, হয়ে যাচ্ছে। কিন্তু সেই মেয়েটি যদি একটি ছেলের গান গায়, কিশোর কুমারের একটি গান গায়, তখন কিন্তু তার গলাটা কিন্তু নিজের একটা গলা কিন্তু বেরিয়ে আসবে। এবং আমি এটা খুব করতাম, মানে বিভিন্ন ফিমেল সং, মানে পুরোনো দিনের বাংলা 70s গান অবধি আমি করতাম। হ্যাঁ, ভাল লাগতো, শুনতে ভাল লাগতো, করতাম। মাকে বলতাম, দেখো তো মা, এবার গলাটা একটু অন্যরকম লাগছে শুনতে। মা বলতো হ্যাঁ। খুব সুন্দর আইডিয়াটা। এবং হ্যাঁ, এবং সবথেকে বেশি বাবা বলতো, ধরো নিজের প্লে লিস্টে নিজের গান হুম, রয়েছে, তো হুম, অরিজিৎ স্যারেরও গান চলছে, হুম, আরমান মালিক স্যারেরও গান চলছে, আমার হুম, গানও চলছে। হুম, এই গলাটা না বুঝতে পারলাম না হুট করে। এটা শুনতে ক্ষণিকের জন্য ভাল লাগলেও, হুম, ও আচ্ছা, আমার গলাটা অরিজিৎ সিংয়ের মতো লাগছে, আমার আইডল মানুষ, আমার ভগবান। তারপরে মনে হতো, না তাহলে তো আমাকে কেউ চিনতে পারলো না। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি নিজেকে চেঞ্জ করতে হয়। এবং লাস্ট রেকর্ডিংয়ের সময় ধ্রুবদাও বলছিল যে না, মিতাসের এই ইমপ্রুভমেন্টটা আমার খুব ভালো লেগেছে, যে ও নিজস্বতা নিয়ে এসছে, নিজেকে আলাদা করেছে, মনে হচ্ছে যে মিতাস গান গাইছে। এটা খুব ভালো ব্যাপার, খুব ভালো এটা ব্যাপার। খুব দরকার, এটা এবং প্লেব্যাকের জন্য খুব দরকার। শুধু লাইভ শো করছি বা কিছু করছি, আমি কাউকে নকল করতেই পারি। কিশোর কুণ্ঠি আছেন, লতা কুণ্ঠি আছেন, আমি তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি। তারা একটা জনার নিয়েই বেঁচে থাকেন। যেমন হচ্ছে শাগনিক সেন, আমার খুব একজন পছন্দের গায়ক। উনি হেমন্ত মুখোপাধ্যায় স্যারকেই একদম আহ, মানে একদম জলে গুলে নেওয়ার মতো। উনি ওনার গানই গান, উনি বাইরের কোনো কাজ করেন না। সেক্ষেত্রে ঠিক আছে, বাট যদি প্লেব্যাক করতে হয়, তখন কিন্তু তোমাকে নায়কের গলা অনুযায়ী গাইতে হবে। তখন কিন্তু একটা আলাদা গলা কিন্তু ডিমান্ড করবে ইন্ডাস্ট্রি। হুম, সেটা আমি থেকে শিখেছি। প্রথমে আমি বুঝতে পারিনি, তারপর দেখলাম না, ফিউচার এটা না, ফিউচার হচ্ছে নিজস্বতা নিয়ে আসা। হুম, নিশ্চয়ই তো আনতেই হবে, এবং তুমি সেটা সফল হচ্ছ। একদম। সেটা খুব ভালো ব্যাপার, সেটা প্রচণ্ড ভালো ব্যাপার। থ্যাংক ইউ। এই যে জার্নিটা এবং এই কষ্টটার মধ্যে দিয়ে নিজেকে ভেঙেছো, এবং নিজের গলাটা না শুনতে এখন ভালো লাগে, বাহ! এটা তো খুব ভালো ব্যাপার। স্পেশালি যে মনে হয় না, না আমার একটা গলা তৈরি হয়েছে। না, তোমার গলা এমনিও খুব ভালো এবং তুমি খুব সুন্দর গাও। আমাদের থ্যাংক ইউ। অবুঝমন তো এতদিনে অনেক লোক দেখেও ফেলেছে এবং একদম, তারা হ্যাঁ। প্রচুর তাদের রিঅ্যাকশনও প্রচুর খুব ভালো। রিয়াকশন খুব ভালো, স্পেশালি আমার কাছে খুব ভালো রিয়াকশন আসছে। হুম, মানে আমার মানে এটা তোমার সামনে বললে বলছি না, হুম, যেহেতু তুমি হুম, ডিরেক্টর হুম, গানটার।
মানুষের মনে হতে পারে যে তোমার সামনে বলে বসে বলছি বলে অবুঝ মনকে এগিয়ে রাখছি, সেটা নয়। হ্যাঁ। আমার বেশ কয়েকটা ফেভারিট গান আছে, তার মধ্যে একটা হচ্ছে মন পাড়াতে তোর, যেটা আমার জি মিউজিক থেকে রিলিজ করে, অমিত দারি কম্পোজিশন। হুম। প্রথম হিন্দি প্লেব্যাক আমার তুম হামসে জুদা, যেটাও আমাকে একটা ভালো ফিল দিয়েছিল, কারণ গানটা জিও7 গানা.com সব জায়গায় প্রকাশিত হয়। কিছু মানুষ, আমার কিছু বন্ধু মহলে কিছু মানুষ আছে যারা এখনও সেটা কলার টিউন রাখে বাহ। সেই গানটাকে, তো এটা একটা আমার কাছে বড় প্রাপ্তি। হুম। এবং আমার নিজের গানটা বেশ কলার টিউনে শুনতে ভালো লাগতো, বাবার ফোন থেকে না নিজের ফোনে ফোন করতাম দেখি তো কেমন লাগছে, কারণ বাবা বরাবরই ওই, বাবা যেহেতু হেমন্ত মুখোপাধ্যায় স্যারের অন্ধভক্ত, ওনার গান ছাড়া কারো গান রাখবে না, ছেলে যাই হয়ে যাক না কেন বাবা ওটাই রাখবে, ঠিক আছে। মা চেঞ্জ করেছিল, বাবা চেঞ্জ করেনি ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বাবার ফোন থেকে ফোন করতাম, ভালো লাগছে শুনতে, ভালো লাগছে, এরকম মানে একটা বেশ একটা বাচ্চা বাচ্চা ব্যাপারটা হ্যাঁ, খুবই, অবশ্যই, কিন্তু বেশ সুন্দর লাগছিল যে হ্যাঁ। নিজের গান আমি শুনছি। তো হুম। নতুন কিছু প্রাপ্তি হলে মানুষের এটাই হয়। অবশ্যই। তো যেটা বলছেন যে আমার ফেভারিট সঙ্গের মধ্যে মন পাড়াতে তোর, তুম হামসে জুদা, এবং আবারও বলছি তোমার সামনে বলে বলছি না, অবুঝ মন আমাকে একটা আলাদা, আমাকে একটা গাইতে গিয়ে আমার আলাদা একটা ভালো লেগেছিলো গানটা। কারণ গানটা হচ্ছে আমার লাইফে যে কটা খুব কম সংখ্যক গান আমি গেয়েছি, বাট তার মধ্যে এটি এমন একটি গান যেটার অডিও এবং ভিডিও সমান তালে মানুষকে এঙ্গেজ করেছে। আমি বেশ কিছু গান গেয়েছি যে গানগুলো হয়তো গানটা খুব সুন্দর হয়েছে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির চাপে, পারিপার্শ্বিক চাপে হয়তো ভিডিওটা অত ভালো হয়নি, কিংবা হয়তো ভিডিওটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, গানের হয়তো সেরকমভাবে মিউজিক প্রোডাকশন হয়নি, সেভাবে হয়তো গাইতে পারিনি, বা সেভাবে হয়তো ব্যাপারটাকে আমরা মানে প্রডিউস করতে পারিনি। তো লোকে ভিডিও নিয়েছে, অডিও নেয়নি, কিন্তু এখনও অবধি আমার কাছে যে কটা ফিডব্যাক এসেছে অবুঝ মনের জন্য, অডিও এবং ভিডিও টোটালি একসাথে, মানে একটা যে মেলবন্ধন হয়, একটা মিউজিক ভিডিও দুটো পার্ট হয়, একটা মিউজিক্যালি, একটা হচ্ছে ভিজুয়ালি, হ্যাঁ। মানে অডিও ভিজুয়াল যেটাকে আমরা বলি। হুম। তো অডিও অ্যান্ড ভিডিও দুটোকেই মানুষ একভাবে গ্রাহ্য করেছে। মানে যেরকম প্রত্যেকটা লাইন গেছে, প্রত্যেকটা লাইনের সঙ্গে 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 হুম। সঙ্গে যে স্টোরিটা, মানে আমি অ্যাজ এন অডিয়েন্স যদি বলি, হুম। তো বলবো যে কম্প্যাক্ট একটা প্রজেক্ট। এবং আমার এখনও অবধি টিল ন, আমি জানি ফিউচারে আরও কাজ হবে, সেটা তখন কোনটা ফেভারিট হবে আই ডোন্ট নো, বাট এখনও অবধি 1 নম্বর গান যদি বলতে পারো আমার ফেভারিট লিস্টে অবুঝ মন। তাহলে তুমি বলছো আমরা যারা ভিডিওতে কাজ করেছি, যারা একদম অভিনেতা, অভিনেত্রী এবং ভীষণ ভালো আমরা কাজ, যারা কাজ করেছি ভীষণ ভালো কাজ ক্যানের হয়েছে। পেছনে, তারা গানটাকে যথাযথ মর্যাদা দিতে পেরেছি। একদম গানটাকে বাহ! মর্যাদা এটা দিতে একটা পেরেছে। বিশাল বড় যে আমার কাছে একটা কমপ্লিমেন্ট। গানটা যে হয়েছে, গানটার যে একটা ড্রামা আছে, সেই ড্রামাটাকে ফুটিয়ে তোলা। সবসময় কিন্তু বড় কাস্টিং নিলেই বা মানে বড় কোনো সিঙ্গারকে দিয়ে গাওয়ালে সেটা পরিপূর্ণতা পায় না। ভিউজ হয়তো পেয়ে যায়, হুম। সেই মানুষগুলোর দৌলতে ভিউজটা পেয়ে যাচ্ছে, হুম। কিন্তু সেই পরিপূর্ণতা কিন্তু পায় না। কিন্তু এখানে কিন্তু একদম মানে মানে গ্রাসরুট লেভেলের লোকজন এসে বলছে না গানটা ভালো হয়েছে। আমাকে আলাদা করে ফোন করে বলছে, মিতাস অবুঝ মন খুব সুন্দর হয়েছে, একদম মানে মানে সিনেমায় মনে হচ্ছে গান শুনছি। তো এই যে ব্যাপারটা, এটাই অনেক কিছু দেয় মানুষকে। এ খুব ভালো ব্যাপার, বেশ ভালো ব্যাপার। আচ্ছা, তোমার চোরকাটার সঙ্গে কাজ করার কী অভিজ্ঞতা? চোরকাটার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগে, কারণ আমি চোরকাটার বেশ কিছু কাজ দেখেছি, মানে আমার গানটা ছাড়াও আমি বেশ কিছু কাজ দেখেছি। তো কাজগুলোর মধ্যে না একটা খিদে, যেটা কাজের খিদে বললাম, প্রত্যেকের মধ্যে না মনে হয়, আমি তো সবাইকে চিনি না, হুম। বাট তাদের উদ্দেশ্যেই বলছি, আই থিঙ্ক তাদের সবার মধ্যে কাজের খুব খিদে। মানে কাজের খিদে ইন দ্য সেন্স যে আমি যেটা করব সেটা আজ থেকে 100 বছর পরও লোকে দেখবে, একদম। যেন কেউ খারাপ বলতে না পারে। আজকে কিন্তু আমরা যদি বাংলা সিনেমার কথা বলি, একটা সময় হিন্দি সিনেমা, বাংলা সিনেমা পরিবর্তন হয়, জনারটা চেঞ্জ হয়, স্টাইলটা চেঞ্জ হয়, ঠিক আছে। তখনকার অ্যাকশনের আওয়াজ হতো ঢিসুম, হুম। চর মারলেও ঢিসুম, ঘুষি মারলেও ঢিসুম, ঠিক আছে। এখন ডাবিংটা আলাদা করে হচ্ছে, কিন্তু সেই যুগেও কিন্তু, তার থেকে আগেও কিন্তু সত্যজিৎবাবু আমাদের কিন্তু এমন জিনিস দিয়ে গেছেন যেটা এখনও দেখতে ভালো লাগে। একদম। তুমি কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে একটু পুরনো সিনেমা, যেগুলো অ্যাকশন ফিল্ম, তোমার দেখতে ভালো লাগবে না। হুম। তোমার সমাজমূলক সিনেমা ভালো লাগবে, শ্বেত পাথরের থলা তোমার সবসময়ের জন্য ভালো লাগবে, কোনোদিন পুরনো হবে না। কিন্তু তোমার কিন্তু একটা অ্যাকশন ফিল্ম, আমি কোনো ফিল্মের নাম এখানে নেব না আলাদা করে, সেটা তোমার দেখতে হয়তো ভালো লাগবে না, র্যাদার দেন এখনকার অ্যাকশন মুভিজ, কারণ ডাবিং ঠিকঠাক হচ্ছে, ভীষণ রিয়েলিস্টিক ব্যাপারটা হচ্ছে। কিন্তু তুমি সত্যজিৎবাবুর কাজ কিন্তু কোনোদিনও তোমার মনে হবে যে পুরনো। না, সেটা মনে তুমি হয় না। যাই দেখো, তুমি যে সিনেমায় দেখো, তোমার মনে হবে না বাবা কী সুন্দর বানিয়েছে উনি, কী সুন্দর কাজটা করে গেছেন। ঠিক যেরকম মিউজিক, যে আমি একজন গায়ক, আমি যদি বলতে চাই আর ডি বর্মন স্যার, হুম। মানে যুগের সঙ্গে সঙ্গে উনি নিজেকে চেঞ্জ করেছেন। হুম। ওনার লাস্ট কাজ 1942 লাভ স্টোরি, হুম। কাজটা তুমি শোনো, একদম কুমার শানুকে ঠিকভাবে ইউজ করেছেন উনি, একদম। একদম যেরকম করে কিশোর কুমারকে উনি ইউজ করেছেন, উনি মেহবুবা যেরকম বানিয়েছেন সেরকম উনি কিন্তু রুট না জানাও বানিয়েছেন। তো এটা হচ্ছে তার ব্যাপার, মানে যুগের সঙ্গে নিজেকে তৈরি করবো, এবং সেই যে তৈরিগুলো রেখে গেছে,
এখনও মানুষের কানে কানে বাজছে, এখনও সেগুলো রিক্রিয়েট হচ্ছে, রিমেক হচ্ছে, সেগুলো নিয়েই কাজ চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তুমি বলছো চোরকাটা সবাই এরকমভাবে কাজ করার চেষ্টা এরকমভাবে করছে, কাজ করছে যে বিশাল যেন বড় compliment। আগামী 100 বছরে মানুষ কাজগুলো দেখে এবং হয়তো আমাদের এই কাজগুলো হয়তো কোনোদিনও রিক্রিয়েট হবে নেক্সট আশা করি জেনারেশনে। নিশ্চয়ই নেক্সট জেনারেশনের গানগুলো কাজ একদম। করলে ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তারা হয়তো অবুঝ মন শুনে বা তোমাদের যে বিভিন্ন ফিল্মসগুলো আছে সেগুলো দেখে হয়তো তারা বলবে না এটার ওপর কাজ করবো, এটাকে এটা বেশ ভালো, এটার ওপর কিছু করা যাক। এটা আশা রাখি। এটা তো একজন শিল্পীর একদম একদম পাওনা, এর থেকে আর একদম, বেশি এর কিছু থেকে তো বড় নেই। পাওনা আর কি হতে পারে? এর থেকে বড় পাওনা কিছু নেই। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? না আমাদের চোরকাটার, হ্যাঁ মোটামুটি যতজনের সঙ্গে চোরকাটার আমি কাজ করার সুযোগ পেয়েছি তারা সবাই এরকমই, তারা কাজ করতে খুব আমি না ভালোবাসে। জেনেই বললাম, কিন্তু আমার যা কাজের মানে কোয়ালিটি দেখেই মনে হয়েছে যে হ্যাঁ। এরকম। এবং ওখানে অনেক নতুন নতুন লোক কাজ করছেন যাদের দেখে আমার মনেই হবে না যে এটা নতুন। ঠিক আছে, তো এই যে এটা সত্যি বলেছো, যতজনের সঙ্গে কাজ করেছি সবাই খুব ডেডিকেটেডলি কাজ করে, dedicatively। খুব ভালো। আমি যে হাউসে এর আগে কাজ করতাম, মানে এখনও করি, যেটা বললাম যে আমার মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে গডফাদার বলতে গেলে অমিত মিত্র। তো ওনার একটা চ্যানেল আছে এম অরিজিনালস, যেখানে আমার গানের ম্যাক্সিমাম মানে হ্যাঁ। প্রায় 85-90% গান আমার ওখানে রয়েছে। আচ্ছা। ঠিক আছে, মানে ওনার সাথে আমার প্রচুর কাজ হয়, মানে উনি কোনো একটা কিছু কম্পোজ করলেও সেটা আমাকে দিয়ে গাওয়াবেন। গাইয়ে সেটা হয়তো কোনো বড় সিঙ্গার গাইছে বা কিছু, ওনার যে ফিল্মসগুলো হয় সোনু নিগম, মোহাম্মদ ইরফান স্যার সবাই গান গেয়েছেন, ওনারা আমার গলা শুনে গান গান, এটাও আমার কাছে একটা বড় প্রাপ্তি। কিন্তু আমি স্ক্র্যাচটা গেয়ে পাঠাচ্ছি, তিনি আমার গানটা শুনছেন, শুনে, কারণ বড় সিঙ্গাররা কী করে গান আগে শোনে না ন্যাচারালি, না। ওরা স্টুডিওতে গিয়ে শোনে, জাস্ট গাইডটাকে চালাতে বলে, চালিয়ে গানটাকে রেকর্ড করে। ঠিক আছে, সময়ের অভাবে আমাদেরও তাই করতে হয় অনেক সময়তে, যে গানটা আমি গিয়ে শুনছি, শুনে আমি অবুঝমনই তাই, অবুঝমন আমার কাছে আগে থেকে ছিল না, আমি গেছি, শুনেছি, রেকর্ড করেছি। ঠিক আছে, তো এটা একটা বড় প্রাপ্তি লাগে যে আমার গানটা তো ওনাদের মতো মানুষ শুনছে, এটাই অনেক বড় অনেক ব্যাপার। বড় ব্যাপার, অনেক বড় প্রাপ্তি। আশা করব কোনো না কোনো দিন ওনাদের মতো জায়গায় তুমিও থাকবে এবং একদম তোমার কাজ দর্শকদের আরও আরও ভালো লাগবে। একদম আশা করবো চোরকাটার সঙ্গে তুমি আরও অনেক কাজ করবে এবং হয়তো কখনো পরিচালক হিসেবে আমিও কাজ করার সুযোগ পাবো। একদম একদম আর বাকি তোমার ভবিষ্যতের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা একদম এবং আরও ভালো কাজ করো সৎভাবে, আরও ভালো এগিয়ে চলো। তাহলে আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। একদম। নমস্কার। নমস্কার। হুম। নমস্কার। তাহলে আজকের পর্ব আমাদের এখানে শেষ হচ্ছে। আমরা শিখলাম, আমরা জানলাম মিতাজবাবুর থেকে অনেক নতুন কিছু এবং খুব ইন্টারেস্টিংলি আজকে আমি একটা জিনিস শিখলাম কীভাবে গান বিভিন্ন ধরনের জেন্ডারের আলাদাভাবে গাইলে লাভ হতে পারে, জানতাম না। যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা কাজে লাগাবেন। তাহলে আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। পরের পর্বে আমরা আসবো নতুন কারোর সঙ্গে আড্ডা নিয়ে। ততদিন আপনারা চোরকাটার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ অবুঝমন গানটা অবশ্যই শুনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।